আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 সূচকের নিয়মাবলী এই সম্পর্কে আলোচনা করব। সূচক বলতে কি বোঝায় এবং তার সংক্রান্ত যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখব। তোমাদের গণিত বইয়ে যে বিভিন্ন এক্সাম্পল দেয়া আছে এবং এখানে যে সূচকের যে নিয়মগুলো আছে সেগুলো কিভাবে আসছে এবং এগুলোর মানে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। আজকের ভিডিওতে মূলত আমি এই বিষয়গুলোই করব। এর পরের ভিডিওতে আমি তোমাদের এক্সারসাইজ যেটা সেই এক্সারসাইজে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলো প্রথমে বুঝে নিই সূচক কি। সূচক বলতে কি বোঝায়। তোমরা বীজগণিতে এরকম সংখ্যা ইউজ করেছো, ব্যবহার করেছো এক্স স্কোয়ার বা ধরো এম কিউব, এরকম সংখ্যা ব্যবহার করেছো। p⁴ যখন তোমরা ক্লাস 7-8 বীজগণিতে অঙ্কগুলো করেছো, তো এক্স এইগুলোর সঙ্গে তোমরা পরিচিত আছো। এখন দেখো এক্স স্কোয়ার আমি লিখলাম, এখানে এই যে এক্সের মাথায় যে সংখ্যাটা লিখছি সেটাকে বলা হচ্ছে সূচক আর এক্সকে বলা হচ্ছে নিধন। তাহলে আমরা কি পেলাম, 2 হচ্ছে সূচক, এটাকে ইংলিশে বলা হয় ইন্ডেক্স, আর এক্সকে বলা হচ্ছে কি নিধান বা বেস। অর্থাৎ এক্সের ওপরে এইখানে আমরা পাওয়ারটা দিচ্ছি বা সূচক দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ারে 2 হচ্ছে সূচক এবং এক্স হচ্ছে নিধন। তাহলে সূচক আমরা চিনলাম যে কোনো সংখ্যা তার মাথায় যে আমরা একটা সংখ্যা লিখছি এবং সেটা পূর্ণ সংখ্যা বা যাই হোক সেটা হচ্ছে তার সূচক ইন্ডিকেট করছে। তাহলে চলো তোমাদের বইয়ে এখানে সূচকের নিয়মাবলী পেজ নাম্বার 21-এ এখানে যে নীল বক্স করা আছে, হাইলাইট করা আছে, কি লেখা আছে ভালো করে দেখো, সবাই বইটা খুলবে। এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 এক্স এন সংখ্যক বার গুণ করলে হয় x⁴n। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমি এক্সকে যদি এন সংখ্যক বার, আমি যদি এক্সকে ধরো 3 বার গুণ করি তাহলে আমরা লিখব x⁵। এক্সকে আমি যদি 5 বার গুণ করি তাহলে আমি লিখব x⁵। ঠিক সেরকম আমি যদি এক্সকে গুণ করছি, গুণ চিহ্নটা ডট হিসেবে আমরা দিই এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডট ডট ডট, এটা যদি এন সংখ্যক বার গুণ করা হয়, এন সংখ্যক বার গুণ করলে কি পাবো x⁴n। এর মানে বোঝাচ্ছে কি যে এক্স সংখ্যাটা এন সংখ্যক বার গুণ করা হচ্ছে। এন এর জায়গা যদি 10 হয় তাহলে এক্স এন 10 বার এন গুণ হচ্ছে, এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এইভাবে 10 বার এন গুণ হচ্ছে। এবং সেক্ষেত্রে x⁴nকে এক্সের এন ঘাত বলা হয়। x⁴n হচ্ছে এক্সের এন ঘাত, ঠিক আছে। যেমন আমরা বলছি এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সের দ্বিঘাত, সাধারণত আমরা দ্বিঘাত ত্রিঘাত এরকম করেছি, তাহলে ঘাত 4 5 অনেক হতে পারে। তাহলে x⁴n এর সূচক হচ্ছে n এবং নিধান হচ্ছে x। ঠিক সেই অনুযায়ী এবার আমরা দেখব x যে কোনো বাস্তব সংখ্যা এবং m আর n দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x⁴m ইন্টু x⁴n সমান x⁴m+n হয়। সূচকের এই সূত্রটা আমরা ভালো করে বুঝবো। এখানে সূত্রটা বলছে যে x যে কোনো বাস্তব সংখ্যা হলে x⁴n গুণ x⁴n সমান x⁴m+n হয়। m আর n এখানে কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিই, যেমন ধরো 2⁵ গুণ 2⁴ লিখলাম, তাহলে কি হবে, এই m এর জায়গায় 3 আছে, n এর জায়গায় 4 আছে, তাহলে আমরা পাবো এখানে বেস বা নিধান হচ্ছে 2 আর m এর মান 3, n এর মান 4, তাহলে 3 + 4 বা পাচ্ছি 2⁷। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা সূচকের এরকমভাবে যে গুণ যেখানে কিনা নিধান 1 আছে, নিধান 2, মাথায় যে পাওয়ার সূচকটা যেটা সেটা আলাদা, সেক্ষেত্রে আমরা গুণের সময় সূচকগুলো যোগ হয়ে যাবে। ঠিক একই নিয়ম তোমরা শিখবে x⁴x শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা এবং m ও n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x⁴m ভাগ x⁴n সমান হচ্ছে x⁴m−n। যখন m>n আর মানে m এর মানটা যখন n এর থেকে বড় তখন সেটা হচ্ছে x⁴m−n, আর যখন n এর মানটা বড় m এর থেকে তখন 1/x⁴n−m। এই সূত্রটা আমরা বুঝে নিই। দেখো এখানে x⁴m/x⁴n সমান আমরা পাচ্ছি কি x⁴m−n যখন m greater than n হচ্ছে
এমটা এনের থেকে বড় হচ্ছে। আর আমরা এটা সমানই পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম যখন হয়ে যাচ্ছে এম মাইনাস এম, তখন 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম পাচ্ছি যখন এন গ্রেটার দ্যান এম হচ্ছে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো 2 টু দি পাওয়ার 5/2 টু দি পাওয়ার 2 আছে। তাহলে কি করব আমরা সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার, যেহেতু এখানে এম এর মানটা এন এর থেকে বড়, তাহলে আমরা সরাসরি লিখব এম 5 - 2 সমান পাচ্ছি 2 টু দি পাওয়ার 3, এর মান যা হয় 8 লিখলাম। এবার যদি আমি এরকম দিই 2 টু দি পাওয়ার 2/2 টু দি পাওয়ার 5, এক্ষেত্রে এম এর মানটা এন এর থেকে ছোট বা এন এর মানটা এম এর থেকে বড়, এন গ্রেটার দ্যান এম, এই কেসটা হচ্ছে, এই কেসে তখন আমরা এটার সমান লিখব 1/2 টু দি পাওয়ার, এখানে এন মাইনাস এম মানে 5 - 2 সমান 1/2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 1/2 কিউব, মানে পাবো 1/8। কারণ যে ক্ষেত্রে তোমার এন বড় সেক্ষেত্রে কিন্তু আমরা ওপরে যদি এখানে ধরো 2 - 5 করি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার -3 পাচ্ছি। 2 টু দি পাওয়ার -3 হচ্ছে, এটা এমনি এইভাবে দেখছি 2 টু দি পাওয়ার 2 - 5, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার -3 সমান 1/2 টু দি পাওয়ার 3 হয়, এটা সূচকের নিয়মে। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে নিয়মটা, এই সূচকের এই নিয়মটাকে সূচকের মৌলিক নিয়ম বলা হয়, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। এবার আর একটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, এম এবং এন দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হবে এক্স টু দি পাওয়ার এম গুণ এন। লক্ষ্য করো এক্সের ব্র্যাকেটের ভেতরে এক্সের মাথায় যে সূচক আছে এম এবং পুরোটা ব্র্যাকেটের বাইরে যে সূচক আছে এন, এই সূচক এইটা দুটো কিন্তু গুণ হয়ে যাচ্ছে, এম আর এন গুণ হয়ে যাচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো 2 টু দি পাওয়ার 2 আছে, এটার বাইরে টোটালটার বাইরে 3 আছে, তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, এই যে দুটো সূচক গুণ হয়ে গেল এটা এবং এটা, তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। ঠিক একইভাবে যদি আমাদের এরকম থাকে x/y হোল টু দি পাওয়ার m থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। যেরকম আমরা লিখছি যে xy হোল টু দি পাওয়ার m গুণ আকারে আছে, সংখ্যা দুটো xy দুটোই বাস্তব সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m। যেমন এক্সাম্পল নিচ্ছি, দেখো 2 ইন্টু 3, 2 গুণ 3 এখানে আছে, এটার বাইরে পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এই ডট মানে এখানে ইন্টু বোঝাচ্ছে। এবার 2 টু দি পাওয়ার 4 এর মান ধরো 16 ইন্টু 3 টু দি পাওয়ার 4 81, 16 এবং 81 গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। আবার যদি বাই করি, যেমন আমরা লিখছি যে ধরো 3/5 হোল টু দি পাওয়ার 2, মানে কি 3 টু দি পাওয়ার 2 বাই 5 টু দি পাওয়ার 2। এইভাবে আমরা সূচকের এই নিয়ম অনুযায়ী আমাদের অঙ্ক করার সময় ফর্মুলাগুলো ইউজ করব। সূচকের এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু ভীষণ ভালো করে তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। বইয়ের পৃষ্ঠা 23 এক্স ও ওয়াই, এখানে কতগুলো সূচকের নিয়মগুলো যেগুলো পেলাম জিস্ট আকারে দেওয়া আছে। এক্স ও ওয়াই যে কোনো দুটো বাস্তব সংখ্যা এবং এম এন দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এখানে এই ফর্মুলাটা বললাম এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে কী হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দ্যান এন, এবং 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এন গ্রেটার দ্যান এম, এবং এক্স নট ইকুয়াল টু 0, এক্সের মান 0 হলে হবে না। 3 নম্বর এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন। এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম অর্থাৎ দুটো আলাদা আলাদা সংখ্যা, তাদের উভয়েরই যদি আমরা সূচক 1 রাখি তাহলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি আমরা এখানে সূচকটা দিয়ে নিতে পারি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এবং একইভাবে সংখ্যাগুলো যদি গুণ আকারে না থেকে বাই বা ভাগ আকারে থাকে তাহলে আমরা একই রকম এই সূচকগুলো এখানে নিয়ে নেব আলাদা আলাদা করে প্রত্যেকে, এবং এখানে ওয়াই এর মান ওয়াই নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0 দুটোই প্রযোজ্য হবে। এবার আমি তোমাদের
আগেই বলেছি যে এই আজকের ভিডিওতে আমি পুরোপুরি এই অধ্যায় কোষে দেখি 2-এ ঢুকবো না। প্রথম ভিডিওতে আমি তোমাদের সূচকের ফর্মুলাগুলো বোঝাবো এবং তোমাদের বইয়ে যে এক্সারসাইজ আছে, অনুশীলনী মানে উদাহরণগুলো করে দেওয়া আছে, এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তোমরা অনেকেই বেশিরভাগ বইয়ের এক্সাম্পলগুলো ভালো করে ফলো করো না, পরবর্তীতে অঙ্ক করতে গিয়ে অসুবিধা হয়। তাই সেই জন্য আমি এক্সাম্পলগুলো এখানে করে দেওয়া আছে, কিন্তু কিছু আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কীভাবে আমরা অঙ্কগুলো করা হচ্ছে বা কিভাবে পাচ্ছি। তা দেখো প্রথমে যেটা দিয়েছে এখানে একটা 2^7 × 3^9 বাই 6^6 × 3 স্কোয়ার, এটার আমাদের সরলতম মান বার করতে হবে। কিভাবে করব? প্রথমে দেখছি যে 2 আর 3 এগুলো মৌলিক সংখ্যা, ভাঙা যায় না, কিন্তু দেখো 6 আর 3, 6টা কিন্তু আমরা 3 × 2 আকারে লিখতে পারি। তাহলে 6কে 3 × 2 আকারে লেখা হলো, 6-এর মাথায় সূচক কী ছিল? 6 ছিল। তাহলে 3 × 2 ব্র্যাকেটে রাখছি, মাথায় সূচক 6। এবার আমরা কোন ফর্মুলায় চলে আসছি? এই যে 4 নম্বরের যে ফর্মুলা, xy গুণ আকারে আছে, পুরোটার বাইরে m, তাহলে আমরা লিখতে পারি x⁴ × y⁴। ঠিক সেম 3 × 2^6 মানে হচ্ছে 3^6 × 2^6। এইবার আমরা করব কি, একই যে বেস বা নিধান যেগুলো একই, সেইগুলোর মধ্যে আমরা যোগ বা বিয়োগ করব সূচকের। যেমন এখানে 2 আছে বেস, নিচেও 2 বেস আছে, তাহলে ওপরে এবং নিচে দেখো আমরা ওপরের বেসটা আলাদা, ওপরের সূচক আলাদা, নিচে সূচক আলাদা, ওপরে 7 আছে, নিচে 6 আছে। তার মানে আমরা এটা পাচ্ছি সূচকের কোন নিয়মটা না, x⁴ m/y⁴n, x⁴m/x⁴n, ঠিক আছে। এক্সটা একই থাকছে, x⁴m/x⁴n, এই ফর্মুলাটা আমরা পাচ্ছি। এটা সমান আমরা কি লিখি, এই যে এখানে দেখো যদি m বড় হয় তাহলে হবে x⁴m-n, ঠিক সেইভাবে 2^7 থেকে 6 বিয়োগ হলো 2^7 - 6, যেহেতু m এর মান বড়, m হচ্ছে 7, n হচ্ছে 6, তাহলে এখানে 2টা একই থাকছে বেসটা, তাহলে 7 - 6 হয়ে যাচ্ছে কত? 1, তাহলে 2^1 মানে শুধু 2। আচ্ছা এবার 3 দেখি, 3^9 আছে, নিচে 3^6 আছে, আর একটা 3^² আছে। তাহলে নিচে যখন 3^6 × 3^2 আর কি, তাহলে এটা হচ্ছে x⁴m × x⁴n, 1 নম্বরের ফর্মুলা, x⁴m × x⁴n, বেস বা নিধান একই আছে 3, শুধু মাথায় যে সূচক এগুলো আলাদা, গুণ হচ্ছে, সেক্ষেত্রে সূচক যোগ হবে। 6 আর 2 হচ্ছে পাচ্ছি নিচে 8, ওপরে আছে 9, তাহলে ওপরে যে সূচক আছে সেখান থেকে নিচের সূচকটা বিয়োগ হচ্ছে 9 - 8, তাহলে হচ্ছে 1 হচ্ছে, তার মানে এটা 3 পাচ্ছি, 3^1 মানে 3, এখানে 2 পেলাম, 2 × 3 = 6। নেক্সট এই অঙ্কটা দেখো 40^12 আছে আর 5^9, 2^30, তাহলে 40কে আমরা দুটো সংখ্যায় ভাগছি, 8 × 5, 5 × 8 = 40, পুরোটা বাইরে 12। তাহলে আমরা যেহেতু xy হোল টু দি পাওয়ার m সমান x⁴m × y⁴m, ঠিক সেভাবে পাচ্ছি 8^12 × 5^12, নিচে যেটা আছে থাকলো। এইবার আমরা 8কে আমরা 2 এর পাওয়ারে লিখব, কারণ 8 তো মৌলিক সংখ্যা নয়, 8কে ছোটো করে আমরা ভাঙতে পারি 2 × 2 × 2, তার মানে 8 সমান হচ্ছে 2^3, এর বাইরে কিন্তু 12টা আছে, এটা এভাবে লেখা হয়েছে। আর নিচে দেখো 2^30 আছে। নেক্সট আমরা দেখলাম যে x⁴m হোল টু দি পাওয়ার n, 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে x⁴mn, ভেতরে এবং বাইরে সূচকটা গুণ হচ্ছে 3 আর 12 হচ্ছে 36, 36, 2^36 × 5, দেখো 5^12, নিচে 5^9, তাহলে 12 থেকে 9 বিয়োগ হবে, যদি নিচে থাকে একই বেস শুধু সূচক আলাদা, তাহলে বিয়োগ হয়ে যাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, 5^12 - 9 হলো 5^3, আর এদিকে 2^36, নিচে 2^30, তাহলে 36 থেকে 30 বিয়োগ হচ্ছে 2^6 × 5^3 সমান যা হচ্ছে আমরা বার করব 2^6 মানে 6, 2 বার গুণ করবে, 6 × 2 9, 2 × 2 × 2 × 2 × 2 × 2, মোট 6 বার 2 গুণ হচ্ছে, আর 5^3 5 × 5 × 5, যা হয় টোটাল গুণ করে পাওয়া গেছে এই সংখ্যাটা। এবার এইখানে একটা এক্সাম্পল আছে 5এরটা, এখানে দিয়েছিল
0.125 হোল টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9 আমরা কী করে বার করব? যেহেতু দেখছি দুটোরই সূচক এক আছে, এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সমান আমরা লিখে দিতে পারি একবারে 4 নম্বর সূত্রটা, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স ওয়াই পুরোটা তার পাওয়ার হচ্ছে এম। তাই সেটাই করা হলো। যেহেতু 0.125 পাওয়ার 9, 8 পাওয়ারটা মানে সূচকটা 9 আছে, তাহলে দুজনেরই সূচক এক, তাহলে এই ভেতরে 8 এবং 0.125 এটা গুণ হয়ে যাচ্ছে, বাইরে পাওয়ারটা সূচকটা একই থাকছে, 8 দিয়ে এটা গুণ করলে সংখ্যাটা এসে যাচ্ছে এরকম, দশমিকের পর 0 0 বাদ চলে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার 9 মানে 1ই হয়। 1কে 9 বার 1 ইন্টু 1 ইন্টু 1 এরকম 9 বার গুণ করলে 1 আসে। এবার পেজ 24 আরও কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব। এক্স একটা শূন্য ছাড়া যদি বাস্তব সংখ্যা হয় এবং এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 0 সমান 1 হবে। এক্স টু দি পাওয়ার -1 মানে কি বোঝাচ্ছে? 1/x। সেই রকমই -1 এর জায়গায় যদি n লিখি তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n মানে 1/x টু দি পাওয়ার n। এখানে দেখো সেটাই করা আছে, এক্স টু দি পাওয়ার -n, এগুলো মনে রাখবে, এটা লাগবে অঙ্ক করতে গেলে। এক্স টু দি পাওয়ার -n এরকম যদি কোনো সংখ্যা আসে যে 2 টু দি পাওয়ার -3 বা 5 টু দি পাওয়ার -3 বা 3 টু দি পাওয়ার -4, সেক্ষেত্রে আমরা কি লিখব, কি করব? মাইনাস যদি এখানে ঋণাত্মক সংখ্যা পাই তাহলে আমরা লিখব 1/x টু দি পাওয়ার n, এই আকারে লিখব। অর্থাৎ যে সংখ্যাটা মাইনাস আছে সেটা যখন 1 লিখছি, দেখো সূচকটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, সূচকটা পজিটিভ ধনাত্মক হিসেবে থাকছে যখন 1 লেখা হচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 কত হবে? এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, দেখো আমাদের সূচকের ফর্মুলা ব্যবহার করতে গেলে মাথায় যে সূচক আছে সেগুলো কিন্তু প্রথমেই বলে দিয়েছে এম আর এন, এগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ তোমার মাথায় পাওয়ার যদি ঋণাত্মক থাকে তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে কি করা হলো, এক্স টু দি পাওয়ার -3কে এইভাবে লেখা হচ্ছে, এইরকম করে আমাদের অঙ্ক করার সময় করে নিতে হবে। -1 ইন্টু বাইরে হচ্ছে 3, তাহলে -1 আর 3 গুণ হয়ে গেলে আমরা পাচ্ছি -3, কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এক্স টু দি পাওয়ার -1-এর বাইরে যে পাওয়ারটা আছে এটা ধনাত্মক হয়ে গেল। -3কে আমরা 3 লিখলাম বাইরে, ভেতরে -1 থাকলো। এবার ভেতর বাইরে গুণ হয়, যেটা আমাদের সূচকের নিয়ম আছে, এক্স টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার mn। আচ্ছা, এক্স গুণ এক্স টু দি পাওয়ার 5। এইবার এইটা মানে আমি কি দেখলাম, এক্স টু দি পাওয়ার -1 মানে কি হয়ে যাচ্ছে 1/x টু দি পাওয়ার এসে যাবে, তাহলে 1/x পুরোটার কিউব করলে 1/x কিউব হচ্ছে। এটা ভালো করে বোঝো, এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x। দেখো আমি এখানে লিখছি এক্স টু দি পাওয়ার -1, এটা মানে কি 1/x। আমরা এক্ষুনি শিখলাম এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x। এবার এটার বাইরে পাওয়ার রয়েছে 3, তাহলে কি দাঁড়াচ্ছে 1/x, এই পুরোটার বাইরে পাওয়ার 3, তার মানে 1/x পুরোটার বাইরে পাওয়ার যদি 3 হয়, তাহলে সূচকের নিয়মে আমরা জানি 1-এরও পাওয়ার মানে সূচক 3, x-এরও পাওয়ার 3, 1-এর কিউব করলে 1 হয়, x-এর কিউব করলে x কিউব হয়। তাই জন্য এখানে একবারে লিখলো 1/x কিউব। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো 1/x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে নিচে পাওয়ার 3, ওপরে 5, 5 - 3, 5 - 3 হচ্ছে 2, ওপরে এবং নিচে ভাগ হচ্ছে, সেক্ষেত্রে ভাগের নিয়মে আমরা জানি যে সূচকে বিয়োগ হয়ে যায় 5 - 3 2, x² পাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -6 কত হবে, যেখানে এক্স শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, তাহলে এক্স টু দি পাওয়ার -3 গুণ এক্স টু দি পাওয়ার -6। আমরা কি করব, আগে যে পাওয়ারটা আছে এটাকে আমরা ধনাত্মক সংখ্যায় আনবো। কিভাবে আনবো, -1 দিয়ে গুণ করি যদি 3কে, তাহলে -3 হয়। পজিটিভ নাম্বার পেতে গেলে -1 ইন্টু 6টা বাইরে রাখছি, পজিটিভ নাম্বার যেটা ধনাত্মক সংখ্যাটা ব্র্যাকেটের বাইরে রাখছি, এটা m, এটা আমার n হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে সেম ওই 1/x, এক্স টু দি পাওয়ার -1 সমান 1/x। তাহলে 1/x এর পাওয়ার যদি 6 করি বা 3 করি তাহলে এরকম আসছে 1/x, যেটা তোমাদের এক্ষুনি বোঝালাম। 1/x এর কিউব করলে 1/x কিউব গুণ 1/x এর পাওয়ার যদি সূচক করি তাহলে 1/x টু দি পাওয়ার 6। এইবার নিচে দেখো ওপরে 1 আছে,
নিচে 3 আর 6 এখানে সূচক দুটো গুণ হচ্ছে, মানে সূচক যোগ হয়ে যাবে, সংখ্যাগুলো গুণ হচ্ছে, তাহলে 3 যোগ 6 9 হবে 1/x⁹ আবার এটাকে আমি ফিরিয়ে নিয়ে যাব 1/x⁹ মানে হচ্ছে x⁻⁻9। এবার এটাকে ভেঙে লেখা যায় x⁻³ প্লাস x⁻, এটাই আর কি এখানে দেখাচ্ছে যে কিভাবে আমরা পাচ্ছি, বিভিন্নভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এভাবে চেঞ্জ করে নেব। এবার দেখো এরকম ধরনের অঙ্ক তোমাদের এক্সারসাইজে করতে হবে 2⁵ এবং 2⁵ হোল তার পাওয়ার 3 সূচক 3 কোনটা বড়। দেখো এইটা মানে কি বোঝাচ্ছে, 2⁵, এই যে সূচক আছে, সূচকের আবার পাওয়ার আছে 2⁵, এই ছোট করে 2⁵ যে অংশটা, এটার মানটা আগে বের করা হচ্ছে। 2⁵ মানে 8, তাহলে পাচ্ছি 2⁵। দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, 2⁵ আছে, এটা সমান কি 2⁵, এবার 2⁵ হচ্ছে কত, এই যে সূচকের অংশটা, এটা মানে হচ্ছে 8 হলো, তাহলে 2⁵ আমরা পেলাম যে 2⁵ একটা মান, এটা তো তোমার 64, আর যেটা আরেকটা দিয়েছে 2⁵, তার বাইরে হোল ⁵, এটার মানে কি আমাদের সূচকের নিয়মে x⁻m হোল n সমান হচ্ছে x⁻m গুণ n মানে mn, এটাও তাই, তাহলে হবে 2⁵2 × 3 6, 2⁵6 হচ্ছে 2⁵5 32, এটা ভুল লিখেছি, 2⁵8 হচ্ছে 2⁵7 128, 2⁵8 256, আর 2⁵6 হচ্ছে 64। তাই এমনিও বোঝা যাচ্ছে 2⁵8 বড়, 2⁵6 ছোট হয়, তাহলে এইটা বড় হবে, এটা ছোট হবে, গ্রেটার দ্যান এটা হবে। এখানে 20 নম্বরের অঙ্কটা 2⁵300 ও 3⁵200 মধ্যে কোনটি বৃহত্তর হিসাব করে লিখি। দেখো 2⁵300কে লিখছি 2⁵3 বাইরে 100 লিখলাম, আর 3⁵200 এটাকে লিখছি কি 3⁵2 বাইরে 100, এটা আমরা লিখতে পারি কারণ সূচকের নিয়মে হচ্ছে x⁻m হোল n সমান হচ্ছে x⁻mn, তাহলে x⁻mn এই আকারে যদি m আর n একসঙ্গে গুণ থাকে, যেমন এখানে 3 × 100, তাই আমি এটাকে mটাকে 3টাকে ভেতরে রাখলাম, 100 বাইরে দিয়ে দিলাম, তাহলে এই দুটো গুণ করলে কিন্তু 3 × 100 আবার এটাই ফিরে পাবো, কারণ এটা থেকে এটা পাচ্ছি, এটা থেকে এটা পেতে পারি, এভাবে দিয়েছি, আমি এভাবে লিখছি। তাই এটাও তাই, কেন লিখছি, দুটোরই বাইরে পাওয়ার 100 থাকলে আমাদের তুলনা করতে সুবিধা হয়। এবার দেখো 2⁵3 মানে কত 8, ব্র্যাকেটের ভেতরে 8⁻100, আর এখানে কত পাচ্ছি 3² মানে 9, 3 স্কোয়ার 9⁻100, এবার 8⁻100 আর 9⁻100 মধ্যে বুঝতেই পারছো যে 9⁻100টা বড় হবে, অর্থাৎ এটা হচ্ছে বৃহত্তর। এবার তোমাদের উদাহরণের এই অঙ্কটা বোঝাবো, 21 নম্বরের অঙ্কটা, m ও n যে কোনো পূর্ণ সংখ্যা হলে নিচের দুটি ক্ষেত্রে সরলতম মান নির্ণয় করি। প্রথম অঙ্কটা দেখো 2m + 2 × 3m - n বাই নিচে 6m × 3m - n - 1। আমাদের দেখতে হবে যে এখানে 6 আছে, তো এই 6টাকে কিন্তু তোমার ভাঙতে হবে, 2 × 3 আকারে 6টাকে ভাঙতে হবে, ঠিক আছে, তো তাই করা হয়েছে। দেখো 6কে এখানে 3 × 2 করে লিখেছে, 2 আর 3টা রয়েছে, কারণ 6কে আমি যতক্ষণ না ভাঙছি ততক্ষণ কিন্তু আমি এখান থেকে 3 আর 2টা পাচ্ছি না, এবং এই যে 3 আর 2 6-এর যা পাওয়ার আছে, 6-এর পাওয়ার বলতে 6-এর যে সূচক m আছে, তাই এই 3 আর 2-এরও কিন্তু সূচকটা m হচ্ছে 3m, আর 2m এখান থেকে ভেঙে বেরিয়ে গেল। এইবার যতক্ষণ না এটা না বেরোচ্ছে আমরা কিন্তু সূচকের যোগ বিয়োগ বা গুণ ভাগের যে নিয়মগুলো আছে সেগুলো করতে পারছি না। তাই এইবার 3m আর 2m আমি এখান থেকে পেলাম। এবার দেখো আমার কি দাঁড়ালো, আমার যে নিধান বা বেস যেগুলো এক, ঠিক আছে, এক বেস, যেমন 2m + 2, আর নিচে আমার আছে 2m, তাহলে আমি কি করব, 2m + 2 আর নিচের যে mটা আছে এটা যখন ওপরে উঠবে, সূচকের নিয়মে কি বলছে, যখন x⁻m বাই x⁻n হয় তাহলে সমান কি লিখবো, x⁻m - n, তাহলে নিচের যে mটা এটা কি হবে, মাইনাস হবে। দেখো এখানে মাইনাস করা হয়েছে, লক্ষ্য করছো, 2m + 2 ছিল, এই যে m + 2 লিখেছে, তার নিচে এখানে এই যে mটা এটা এখানে -m ওপরে উঠলো, মাইনাস হলো, তাহলে কি হলো, m - n কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2 শুধু, তাই 2 মানে কত 4, ঠিক আছে, 2 মানে 4। এই যে 2 এর দিকটা দেখলাম, এবার 3টা 3m - n
নিচে আছে 3m, আর এটা আছে, নিচেরগুলো একবার আগে যোগ করে নেওয়া হচ্ছে। নিচে তো একসঙ্গেই রয়েছে 3m ইন্টু 3m - n - 1, অর্থাৎ বেস 3, আর এখানে সূচক m আর এটা পুরোটা n ধরছি, তাহলে এই দুটো যোগ হবে, গুণ হচ্ছে যেহেতু, গুণের সময় সূচক যোগ হয়, তাহলে m প্লাস m - n - 1, তাহলে m যোগ হলে কত হচ্ছে 2m - n - 1, এটা হচ্ছে এই দুটো যোগ করে পেলো। এবার নিচের এই যে সূচকটা এটা ওপরে উঠবে, ওপরে একটা 3m - n আছে, ওপরে 3m - n আছে, সেটার সঙ্গে এই নিচের যে সূচকটা এটা ওপরে যাবে যখন বিয়োগ হয়ে যাবে। বিয়োগটা দেখাচ্ছি, ওপরে ছিল 3m - n, আর নিচে আমার 3m - n - 1। এবার আমরা এটার সমান এই অংশটুকুনি আমি বুঝিয়ে দিচ্ছি কি হবে। এই যে 3 এটা বিয়োগ এইটা হবে, তাহলে 3m - n এটা লিখলাম, আর নিচে যেটা আছে এটা মাইনাস হবে, মাইনাস হলে কি হচ্ছে -2m, ভালো করে বুঝবে, -2m, মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাচ্ছে প্লাস n, এটা +1, তাহলে দেখো -n +n কেটে যাচ্ছে, আর কি পাচ্ছি 2m - n কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি শুধু 1, মানে 3 মানে শুধু 3 হচ্ছে, 3 মানে হচ্ছে 3। তাহলে এই যে 3 এর পার্টটা দেখো বইয়ে, এই যে এতখানি যে ছিল দেখে মনে হচ্ছে অঙ্কটা বুঝি খুব জটিল, কিন্তু দেখো শেষ পর্যন্ত দাঁড়ালো 3 কেটে গিয়ে 3 মানে 3, আর আগে আমরা এখানে 2 পেয়েছিলাম, সেই জন্য 4, তাহলে 4 × 3 হচ্ছে, অ্যান্সার হচ্ছে 12। এবার বইয়ের পেজ নাম্বার 25-এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এটা বুঝতে হবে যে ধরো a⁴ এইরকমভাবে রয়েছে, যেমন 2⁵, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে, একে এর n-তম মূল বলা হয়, ঠিক আছে, এর n-তম মূল বলা হয়। আমি যদি এভাবে লিখি, ধরো আমি লিখছি a⁴, তাহলে এখানে কি বলবো, এইটা অনুযায়ী কী হবে, a⁴ কে এর n-তম মূল বলা হয়, তাহলে a⁴ কে কী বলা হবে, এর n-তম মানে এখানে তৃতীয় মূল, ঠিক আছে, এখানে n এর জায়গায় কত 3 লেখা আছে, এর তৃতীয় মূল বলা হবে, এর তৃতীয় মূল। তাহলে এইটা ভালো করে মনে রাখবে। দেখো কি বলেছে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এবং যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এর জন্য a⁴n একটি অনন্য ধনাত্মক বাস্তব সংখ্যা x হবে যদি x⁴n সমান a হয়, x⁴n সমান a হয়। আমি লিখছি, দেখো 2⁵ সমান 8 লিখলাম, তো যেমন ঠিক এই অনুযায়ী লিখলাম যে x⁴n সমান a, তাহলে এইটা অনুযায়ী হচ্ছে 2⁵ সমান 8, তাহলে সেক্ষেত্রে 2কে কী বলা হবে, 2কে বলা হবে 8-এর তৃতীয় মূল, 8-এর তৃতীয় মূল হচ্ছে 2, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 2 সমান 8 এভাবে লিখব, তৃতীয় মূল, অর্থাৎ এটা তৃতীয় মানে এটাকে আমরা ঘনমূল বলি, অ্যাকচুয়ালি তৃতীয় মূল নয়, ঘনমূল বলা হয়। তো 2 সমান হচ্ছে 8 কিউব রুট, ঠিক আছে। তাহলে 2 এর মান হচ্ছে 8-এর ঘনমূল বার করলে আমরা 2 পাই, অর্থাৎ 8কে আমি যদি এমনভাবে 3টে সংখ্যায় ভাগ করি যে সেই সংখ্যাগুলো একই, সেই সংখ্যা ধরো 8 সমান 2 × 2 × 2, তো 3 বার 2 এর গুণফল, সেই জন্য 8-এর ঘনমূল হচ্ছে 2। আর একটা জিনিস মনে রাখতে হবে, 0-র n-তম মূল 0 নিজেই। তাহলে এখানে দেখো এক্সাম্পল আছে 3 সমান 27, 3 সমান 27, তাহলে 27 টু দি পাওয়ার আমরা কি লিখবো 1/3, 27 টু দি পাওয়ার 1/3 সমান কত পাবো 3, মানে 3 হচ্ছে 27-এর একটি ঘনমূল, 3 হচ্ছে 27-এর একটি ঘনমূল। ঠিক একইভাবে 2⁶ সমান 64 আছে, 2⁶ সমান 64 হয়, তাহলে আমরা কি লিখবো, যে 64 টু দি পাওয়ার 1/6, দেখো 64 টু দি পাওয়ার 1/6 সমান হচ্ছে 2। আর একটা জিনিস নিশ্চয়ই জানো, যে কোনো ঋণাত্মক সংখ্যা যদি ধরো -2, এর যদি আমি সূচক, এই সূচকটা যদি বিজোড় সংখ্যা হয়, ধরো 3 দিলাম, ঠিক আছে, তাহলে যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে কি হচ্ছে, এটা মানে কি বোঝায়, -2 গুণ -2 গুণ -2, দেখো কি হচ্ছে, -2 গুণ হয়ে গিয়ে হচ্ছে মাইনাস প্লাস, 2 × 2 = 4 গুণ -2 যখন করব,
তাহলে -8 হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যা যদি সূচক বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যকবার এই সংখ্যাটাকে গুণ করা হচ্ছে, তাহলে কিন্তু এখানে মাইনাস অ্যান্সার আসবে। ঠিক সেই কারণেই যদি এরকম হয় যে এ ঋণাত্মক বাস্তব সংখ্যা, ঋণাত্মক নেগেটিভ নাম্বার, এবং এন একটা ধনাত্মক বিজোড় সংখ্যা, তাহলে a⁴1/n একটা অনন্য ঋণাত্মক বাস্তব সংখ্যা x হবে যদি x⁴n সমান a হয়। যেমন -8⁴1/3 সমান হচ্ছে -2 হবে। 8⁴1/3 আমরা জানি 8-এর ঘনমূল হচ্ছে 2, কিন্তু 8 যদি -8⁴1/3 করা হয়, -8⁴1/3 লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? -2। কারণ হচ্ছে -2 এর কিউব করলে, -2 এর কিউব করলেই আমরা পাই -8 সমান -2 এর কিউব সমান -8 হয়। সেই জন্য -8 এর ঘনমূল হচ্ছে -2 হবে। এর ভিডিওতে অধ্যায় 2 সূচকের নিয়মাবলী এবং তার সংক্রান্ত কিছু এক্সাম্পলস প্রবলেম যেগুলো বইয়ে দেওয়া ছিল সেগুলো আমি বুঝালাম। নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 2 এখানে যে এক্সারসাইজগুলো আছে সেই প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব।